এটা বলছিলাম কথায় কথায়, যদি একটা মাতালের সঙ্গে 1 বছর আপনি বন্ধুত্ব করেন না, মদ খাওয়া আপনি শিখে যাবেন। ঠিক না বলুন? কেমন করে খেতে হয়, খেলে কি হয় আপনি বুঝে যাবেন। আপনি একটা চোরের সঙ্গে যদি 1 বছর ঘোরাঘুরি করেন, আই ক্যান চ্যালেঞ্জ ইউ, চুরি কিরম করে করতে হয় আপনি শিখে যাবেন। শিখবেন কি শিখবেন না? তাহলে সঙ্গ দোষে লোহা বাসে, কথাটা কতটা ঠিক কতটা ভুল। তাহলে লাক বলতে যে সংজ্ঞাটা আমি আপনাদেরকে বলেছি, যে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক লোকের সঙ্গে থাকাটাকে লাক বলে। যদি আপনি সঠিক সময়ে, তাহলে এটা কি সঠিক সময় নয়? আমরা কি ভালো উদ্দেশ্যে এখানে নেই? আমি সময় বলতে চাই, এক্সাক্ট টাইমটাকে বলছি না। আমরা উদ্দেশ্য আমাদের জ্ঞান অর্জন করা, এখান থেকে কিছু মোটিভেশন নেওয়া, ভালো কিছু শেখা, শিখে আমরা সেটাকে বাজারে গিয়ে ইমপ্লিমেন্টেশন করবো, তাই তো? তার জন্যই আমরা এখানে এসেছি। তো আপনি আমাকে বলুন, আমার যে কথাটা, যে সঠিক সময়ে সঠিক জায়গায় সঠিক লোকের সঙ্গে থাকাটাকে লাক বলে। লাক তখনই ফেভার করে যখনই আপনি ভালো লোকের সঙ্গে থাকবেন, ভালো কথা বলবেন, ভালো কথা শুনবেন, আপনি ভালো কাজ করবেন। আর ভালো কাজ করলে রোজগার অবশ্যই হবে। তার মানে লাক আপনার ফেভারে থাকবে। ইয়েস অর নো? তার মানে লাকি আপনারা না আমরা? না আমরা সবাই? না না, ঘুম পাচ্ছে না? একটু একটু পাচ্ছে না? আচ্ছা, আমি পেছন দিক থেকে আপনাদের সঙ্গে কথা বলছি, আপনারা যেরকম সম্মান দেওয়ার সেরকম দেবেন। আমি আপনাদের সঙ্গে পেছন দিক থেকে কথা বলবো। যদি মনে হয় আপনাদের পেছন দিকে ঘুরে বসবেন, ঘুরে বসতে পারেন। যদি মনে হয় না ঘুমাতে থাকবো, সামনের দিকে তাকিয়ে, তাহলে ঘুমাতে থাকুন, আমার কোনো অসুবিধা নেই। ঘুম পাচ্ছে? তাহলে আমরা একটু দাঁড়িয়ে পড়বো, দাঁড়াবো, সবাই দাঁড়াবো। বলে এ শালায় নেই জ্বালায় ভাই, বহুত বিরক্ত করে। হ্যাঁ, খুব বিরক্ত করে। সবার আগে আপনাদেরকে বলে দিই, এই যে প্রোগ্রামটা, এত সুন্দর একটা প্রোগ্রাম, এই প্রোগ্রামটা যিনি অ্যারেঞ্জ করেছেন, সবার আগে বলে দিই, 3টে লোককে ধন্যবাদ জানানো উচিত। প্রথম কথা, মা বাবার থ্রু দিয়ে ভগবান আমাদেরকে এই পৃথিবীতে এনেছেন। 2 নম্বর, যিনি আপনাকে এই প্রফেশনে নিয়ে এসছেন, তাকে শ্রদ্ধা করা উচিত। এবং 3 নম্বর, যে এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছে বলে আমরা আজ এখানে আছি, মনোজিৎ কুমার পট্টনায়ক, এর জন্য একবার সবাই হাতে দিতে হবে। কারণ ওর উদ্যোগ ছাড়া প্রোগ্রামটা হয়তো হতো না। ওই বলেছিল যে প্রোগ্রামটা হোক, তো যাই হোক, তার জন্যই আমরা এখানে সমবেত হয়েছি, তাই তো নাকি? তাই তো বস? একদম ঠিক, একদম ঠিক। কিসের জন্য আছি? আমি একটু কঠিন কঠিন প্রশ্ন করব, সেগুলোকে অ্যানালিসিস করব, আপনারা তার উত্তর দেবেন। অ্যাকচুয়ালি সবার উদ্দেশ্য কিন্তু একটাই, রোজগার করা, সঠিক সিদ্ধান্ত নিয়ে, সঠিক রাস্তা দিয়ে, সৎ উপায়ে রোজগার করা আমাদের উদ্দেশ্য, তাই তো? কিন্তু আমি যদি আপনাদেরকে বলি, আরো একটা উদ্দেশ্য আছে, তার চেয়েও আর একটা গভীর উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য আছে আপনাদের বলুন? সামাজিক সুরক্ষা। সেটা পরে, সামাজিক সুরক্ষা পরে, অসুরক্ষাটাই বা কোথায় আছে? এখানে কেউ তোমাকে গুলি করে দিচ্ছে? তাহলে অসুরক্ষাটা কিছু নেই এখানে, সামাজিক সুরক্ষা পরে হবে। সবার আগে আমি বলে দিই, সুখে বাঁচা। সুখে বাঁচার জন্য আমাদের সবার আগে দরকার, আমরা সবাই সুখে বাঁচতে চাই, ইয়াস অর নো? কিন্তু সুখ কি আদৌ পাই? হ্যাঁ, সুখ যদি কেনা যেত, তাহলে 12 টাকা 50 পয়সা দিয়ে কিনে নিতাম। কি জয়ন্ত, কেনা যেত? তাহলে সুখের জন্য যদি বাঁচতে হয়, সুখ কোথায় আছে? কে বলতে পারবে? সুখ বাড়িতে আছে, সুখ দোকানে আছে, সুখ LIC অফিসে আছে, কোন জায়গাটায় আছে? পৃথিবীর কোথাও সুখ নেই, সুখ একমাত্র অন্তরে আছে বা মনে আছে। আপনাদের একটা গল্প বলি শুনুন। 4 বন্ধু, ছোটবেলার বন্ধু, ঠিক আছে? 4 বন্ধু ঠিক করেছে যে আমরা তো 4 জনই পড়াশোনায় এই ক্লাস, 4 জনই মারাত্মক ভাবে চাকরি করি, 1.5 লক্ষ টাকার উপরে প্রত্যেকের স্যালারি। আমরা সারা জীবন সুখ খুঁজে 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 পাগল হয়ে গেছি, সুখ আর খুঁজে পাই। তো
তো আমরা সুখটা কোথায় পাবো? না ভাই দেখ, এই পৃথিবীতে যদি সুখ খুঁজতে হয় আমাদের, আমি কিন্তু আপনাদের কোনো ব্যবসার কথা বলছি না গুরুদেব, বলছি ব্যবসার কথা বলছি, এই করো ওই করো ব্যবসা করো, আমি কিছুই বলছি না। ব্যবসা তো আপনি করতে বাধ্য হবেন, কিন্তু সবার আগে মনটাকে পবিত্র করুন, আগে ডিসাইড করুন, আগে ঠিক করুন যে আমার কি করা উচিত, আমার জীবনের প্রথম পদক্ষেপটা কতটা সঠিক হওয়া উচিত। যদি লাইফে একবার ভুল স্টেপ নিয়ে নেন, রিকভারি করার জন্য 15 বছর টাইম লেগে যাবে বন্ধু। কথাটা আমার বুঝতে পেরেছেন? তো আমি গল্পটা যা বলতে বলতে চলে যাচ্ছিলাম যে সুখের জন্য 4 বন্ধু ঠিক করেছে, ভাই দেখ সুখ খুঁজতে আমরা যাব এবং সবচেয়ে চরম সুখ আমরা নেওয়ার চেষ্টা করব। না কি না, আমরা 4 জন মিলে আমেরিকা যাব। এই পৃথিবীর সবচেয়ে ধনী দেশ কোনটা? আমেরিকা। আমেরিকা যাবো, চলো চলো আমেরিকা 4 জন বন্ধু, সবচেয়ে দামি ফ্লাইট, ইকোনমি ক্লাস চলবে না, বিজনেস ক্লাসে যাবো, যত পয়সা ফুটবে, কিন্তু সুখ আমাদের দরকার। আপনাদেরকে সুখের সন্ধানে 4 বন্ধুর কথা বলছি, দিলেই ক্লিয়ার হয়ে যাবেন সুখটা অ্যাকচুয়ালি কোথায় আছে। তো 4 জন একদম বিজনেস ক্লাসে আমেরিকা পৌঁছেছে। আমেরিকা পৌঁছানোর পর বলছে যত বড় হোটেল আছে সবচেয়ে বড় হোটেলটা আমাদের বুক কর। শুনেছেন গল্পটা? শোনেন, সবচেয়ে বড় হোটেলটা বুক কর। তো বলছে 100 তলা একটা হোটেল আছে, বলে ওইটাই বুক কর এবং 100 নম্বর তলাটাই বুক কর। সুখ যদি নিতে হয় চরম সুখটা নেব, ঠিক না? সবচেয়ে বড় হোটেল, সবচেয়ে বড় দেশ, মানে ইকোনমিক্যাল আমেরিকা পৌঁছেছি, সবচেয়ে দারুণ ফ্লাইটে এসেছি, আমরা সুখটা চরম ভাবে অনুভব করার চেষ্টা করছি। দেখুন, তারপরে সবচেয়ে বড় হোটেল নিয়েছি, টপ ফ্লোর নিয়েছি, দিয়ে এবারে বেড়াতে বেরিয়েছি আমেরিকায়। 2 দিন, প্রথম দিন সকালবেলায় বেরিয়ে খুব ঘোরাঘুরি করেছে, সন্ধ্যাবেলায় ক্লান্ত হয়ে ফিরেছে। ফিরেই দেখে লিফটের সামনে একটা পোস্টার টাঙান, 24 ঘন্টা ইলেকট্রিসিটি থাকবে না, তাই লিফট বন্ধ, আপনারা সিঁড়ি ব্যবহার করতে পারেন। তো সুখ খুঁজতে এসেছিলাম, বিপদ হয়ে গেল, তাই না? সুখ খুঁজতে এসেছিলাম, 100 তলার টপ ফ্লোরে আছি, তার মধ্যে ইলেকট্রিক নেই, 100 তলা উপরে উঠবো, সিঁড়িবে, এইটাই 3 তলা উঠতে 3 জন বলছে লিফটটা ঠিক মতো চলছে না, মনে হয় ভালো করে খোঁজ লোকটা, ঠিক না বল? এক্ষুনি আমরা খুঁজছিলাম না। তো 4 বন্ধু বসে পড়লো সিঁড়ি একদম এখানে চুপচাপ, বলে হবে নি ভাই, 100 তলা উঠা যাবে নি আমার দ্বারা। সে বলছে শোন, দাঁড়া না, তুই অত নার্ভাস হচ্ছিস কেন? সুখ আমরা খুঁজতে এসেছি, সুখ আমরা খুঁজেই ছাড়বো। তো বসে তারা প্ল্যান করছে, তো এক কাজ করি, শোন ভাই দেখ, যেতে তো হবে, 24 ঘন্টা কি এখানে বসে থাকবো? কোয়াইট ইম্পসিবল, সম্ভব না। তার জন্য করলো কি, বলছে 4 জন, আমরা 4 জন আমাদের অ্যাটাচমেন্ট মানে ডি অ্যাটাচমেন্টের পরে, মানে আমাদের 4 জন যখন একই সঙ্গে পড়তাম, তারপরে আমরা যখন যে যার বিজনেসের কাজে বেরিয়ে গেলাম, আমাদের নিজেদের থেকে আলাদা হয়ে গেলাম, তারপরে লাইফের আমরা প্রেমের কাহিনী 4 জন গল্প করতে করতে উঠবো। প্রথম জন তুই জয়ন্ত, তোর প্রেমের দুঃখের কাহিনীগুলো আমাদেরকে বলবি, শুনতে শুনতে আমরা 25 তলা পৌঁছে যাব। 2 নম্বর বন্ধু, তুই তোর প্রেমের কাহিনী বলবি, 50 পৌঁছে গেলাম। 3 নম্বর, আরে ভাই কোনো মতে তো 100 তলা পৌঁছাতে হবে, টাইম পাসের জন্য দরকার। এই করে 4 বন্ধু 100 তলা পৌঁছে যাবো, আদারওয়াইজ দেয়ার ইজ নো ওয়ে, কোনো রাস্তা নেই। আর না বাইরে সিঁড়িতলায় ঘুমা, না তা সম্ভব না। চল, প্রথম বন্ধু শুরু করলো গল্প, নানা গল্প, যেন কান্নাকাটি পেয়ে যাচ্ছে একদম, এত দুঃখের কথা বলতে বলতে 25 তলা পৌঁছালো। দ্বিতীয় বন্ধুর গল্প, প্রেমের কাহিনী বলতে 50। তৃতীয় বন্ধু 75,
চতুর্থ বন্ধু বলে আমার তো কিছু নাই ভাই, কি গল্প বলবো বলতো, না তোর যে সেই একটু বাকি থেকে গেছিল সেটা এড়িয়ে গেছিলি সেইটা একটু বল। এই করতে করতে মোটামুটি 100 তলায় পৌঁছেছে। 100 তলায় পৌঁছে বলছে ভাই আমার দ্বারা হবে, আর দরকার নাই, আর সুখ আমার দরকার নেই, এইখানেই শুয়ে পড়ি মনে হচ্ছে, তাড়াতাড়ি রুমের চাবিটা খোল, আর আমার দ্বারা আর হাঁটা যাচ্ছে না। যে বন্ধুর কাছে চাবি ছিল তালা খুলতে গেছে, সে পকেটে হাত দিয়ে দেখে ভাই সেই যে নিচে বসছিলাম সিঁড়িতে, চাবিটা সেইখানে ছেড়ে দিয়ে চলে এসেছি। তোরা মার কাট যা পারিস কর, আমার দ্বারা আর হবে না, আমি পারবো না। তো বন্ধু আমার একটাই কথা বলার, সুখ এই পৃথিবীর কোথাও নেই। যত বড় দেশে আপনি যান, যত বড় হোটেলে আপনি থাকুন, যত বিজনেস ক্লাসে আপনি সফর করুন, যেখানে যান আপনি, না পৃথিবীর যেখানেই যান সুখ কোথাও নেই, সুখ নিজের অন্তরেই আছে। এই কথাটা প্রথমেই ভাই বলেছিল, আমিও আপনাদেরকে বলে দিলাম। ওই জন্য বন্ধু একটা কথা বলে দিই, আপনারা কি সুখী? আমি কিন্তু এলআইসি প্রফেশনাল হিসেবে কোনো কথা বলছি না। আপনারা আমাকে সবার আগে বলুন, স্যারেরা আছেন বলবেন, টেকনিক্যাল ব্যাপার সব বোঝাবেন, আমি টেকনিক্যাল অত বেশি বুঝি। তো আপনারা বলুন আপনারা কি সুখী? একদিক থেকে দেখতে গেলে আমরা সুখী, কারণ আমরা যে কাজের সঙ্গে যুক্ত। একদিক থেকে দেখতে গেলে অ্যাকচুয়াল আমরা সুখী, কারণ আমরা যে কাজের সঙ্গে যুক্ত এখানে প্রথমত স্বচ্ছতা রয়েছে এবং স্বচ্ছতার সঙ্গে আমরা কাজ করতে পারি। এবং সর্বোপরি একটু আগে আমাদের স্বর্ণকমল স্যার বলছিলেন যে মানুষের পাশে থাকার আমাদের একটা সুযোগ থাকে। কারোর বিপদ আপদে, কারোর বাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, আমাদেরকে কিন্তু প্রথমেই খোঁজে। এটা আমাদের কাছে সব থেকে বড় পাওনা এবং এটাই আমাদের সুখে। এবং এই যে সুখ, এর গভীরতা অনেক বেশি, আমি বিশেষ করে এটা মনে করি, মানে এটা উপলব্ধি করাও সবার পক্ষে সম্ভব নয়। তো সেই জায়গায় আমি মনে করি শুধু পয়সাটাই সব নয়, পয়সার সঙ্গে সঙ্গে এগুলোকে আমাদের দরকার আছে। এবং সর্বোপরি আমি আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলছি, এলআইসিতে আসার পরে আমরা সব থেকে যেটা মনে করি যে আমরা যদি কেউ গরুর পেটে জন্মায় তাকে গরুর বাছুর বলে বা আমাদের গ্রামের ভাষায়, বা ছাগলের পেটে জন্মালে তাকে ছাগলের বাচ্চা বলে, কিন্তু আমি মানুষের পেটে জন্ম হয়েও আমাদেরকে পরবর্তীকালে শুনতে হয় যে তুমি মানুষ হও। অতএব আমরা সেই মানুষ হওয়ার জন্য কিন্তু এখানে আমরা সুযোগ পেয়েছি, আমি বিশেষ করে, আর কিছু না। এই সুন্দর কতগুলো কথা বলেছে, অনেক উঁচু লেভেলের কথা, এগুলো আমাদেরকে বুঝতে হবে, জিনিসগুলো অন্য জিনিস ছেড়ে দিন, ঠিক আছে। ও একটু এলআইসি ঘাসা কথা বলেছে, আমি এলআইসির বিরোধী লোক। ওই এলআইসিতে এসছি বলে সুখ পেয়ে গেছি, মানুষ হয়ে গেছি, ওরকম কোনো ব্যাপার নেই। সবই অন্তরে রয়েছে। এলআইসি বাদে অন্য প্রফেশনাল ছেলেরাও মানুষ। আমার কথা অন্য জায়গায়। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, সুখ সেখানেই আসে আপনি যা চাইবেন তা যদি করতে পারেন তাহলেই সুখ, তাই না? আপনি যেটা চাইবেন, আপনি আকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যদি কিছু চান তাহলে সমস্যা। আপনি কাল সকালে যদি বলেন আমার একটা নিজস্ব ফাইটার জেট থাকবে, ইজ ইট পসিবল? তো যেটা নয়, যেটা আপনার নাগালের মধ্যে এবং আপনি যেটা চাইলে আপনি নিতে পারেন, করতে পারেন, সেই জিনিসটা পেলেই আপনি সুখী হবেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? তো সেই সুখ পেতে হলে আমাদের কি করতে হবে? রোজগার করতে হবে, তাই না? সেই সুখ পেতে হলে আমাদেরকে রোজগার করতে হবে। কত টাকা রোজগার করলে আপনি সেই সুখ পেতে পারেন? আমি টপিকের দিকে ধীরে ধীরে ফিরছি। আপনি আমাকে বলুন, সেই সুখ পেতে হলে কত টাকা রোজগারের প্রয়োজন? বিশেষ তোমার কত টাকা হলে তুমি চরম সুখ পেতে পারো, বলো। টাকাই তো সুখ নেই বললেন।
আমি একটা কথা বলি, টাকা এই যে ওয়ে, রোজগার করা একটা রাস্তা সুখ অর্জন করা, ঠিক আছে? টাকা ছাড়া আমরা সুখের রাস্তায় হাঁটতে পারবো না। কিন্তু একজন এই পৃথিবীতে সবারই চোখ মুখ নাক সব পা সমান আছে, সবাই বেঁচে আছে, কেউ না খেয়ে মরেনি। তো আমার বক্তব্য হচ্ছে আমরাও না খেয়ে মরবো না, কিন্তু আমাদের লাইফস্টাইলটাই আমাদেরকে অন্যের থেকে আলাদা করে, তাই না? আমাদের লাইফস্টাইলটাই আমাদেরকে অন্যের থেকে আলাদা করে। যেমন কিছু কিছু বন্ধু এসছেন গেঞ্জি পরে এসছেন, যেমন আপনি স্যার এসছেন গেঞ্জি পরে, মিটিং এ একদম নট অ্যালাউড, একদম করবেন না। যে যাই হোক, আপনাদেরকে বলি যার যেরকম রুচি, উনি জানেন না তা নয়। কিছু মানুষ আছেন সিরিয়াস নন, কিছু মানুষ আছেন যে হ্যাঁ কি হবে, কিছু মানুষ আছেন এই প্রফেশনটাকে গুরুত্ব দেন না, কিছু মানুষ আছেন এটাকে করতে হয় করি, সিনিয়র বলেছে বলে করি। কিন্তু আপনি আমাকে প্রথম কথা বলুন, আমি আগের বারও আপনাদেরকে কথাটা বলেছিলাম, এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালো আপনি কাকে বাসেন? নিজেকে বাসেন। নিজেকে যদি ভালোবাসেন তাহলে আপনার মতো নিজেকে সুখে কারা রাখে? আপনার পরিবার, তাই তো? আপনার পরিবার আপনাকে সবচেয়ে বেশি সুখে রাখে। আপনার পরিবারকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনাকে পরিবারকেও সুখী রাখতে হবে। ইয়েস অর নো? পরিবারকে যদি সুখী রাখতে হয় তাহলে আপনাকে রীতিমতো রোজগার করতে হবে, না হয় আপনি সুখের রাস্তায় হাঁটতে পারবেন না। রোজগার যদি সাফিসিয়েন্ট আপনাকে করতে হয় তাহলে আপনাকে গোল সেট করতে হবে। আমি একদম টু দা পয়েন্টে কথা বলছি, আপনি বুঝে নেবেন। যদি আপনাকে টার্গেট সেট করতে হয়, যদি আপনার মনের বাসনা পূরণ করতে হয় তাহলে আপনাকে গোল সেট করতে হবে। প্রত্যেকটা মানুষের, তাহলে গোল কাকে বলে? প্রত্যেকটা মানুষের গোল কিরকম হওয়া উচিত? প্রত্যেকটা মানুষের এম কিরকম হওয়া উচিত বলতে পারবেন? এটা এমন কিছু কঠিন না, তাও আপনাদেরকে আমি বলে দিই। প্রত্যেকটা মানুষের গোল তার নিজস্বতার উপর ডিপেন্ড করে। প্রত্যেকটা মানুষের গোল তার নিজস্ব চিন্তা ভাবনার উপর ডিপেন্ড করে। সে কি চায়, তাই না? সে কিরকম রোজগার করতে চায়, সে তার পরিবারকে কতটা সুখী রাখতে চায়, সে তার পরিবারকে কতটা উন্নতশীল দেখতে চায়, সে সেরকম রোজগার করার টার্গেট নেয়। তাহলে ফার্স্ট আমাকে গোল সেট করতে হবে, দেন তার মধ্যে একটা টার্গেট নিতে হবে। টার্গেটটা আর গোলের মধ্যে ডিফারেন্স আছে। গোল হচ্ছে লাইফ লং চিন্তা ভাবনা, যে আমার সারা জীবনে আমি কি কি করব। টার্গেট মানে একটা টাইমের মধ্যে আমাকে এই কাজটা করতে হবে। এরকম করে লাগাতার 20 বছর যদি আমি করি তাহলে আমার নিজস্ব গোল আমি অ্যাচিভ করতে পারবো। কথাটা বোঝা গেল? বোঝা গেল কি না? আমার ঘুম পেলে না, ঘুম পেলেই দরকার। আমার বলি, আমি জীবন, আমার অহংকার গর্ব করছি না, জীবন উৎসব পলিসিতে আমি অল ইন্ডিয়াতে 14 নম্বর র্যাঙ্কিং ছিলাম, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে জীবন উৎসব পলিসিতে জোনে 1 নম্বর ছিলাম, ডিভিশনে 1 নম্বর ছিলাম, ব্রাঞ্চেও 1 নম্বর ছিলাম। অথচ আমি থাকি কোথায়? জঙ্গলে। থাকি কোথায়? জঙ্গলে। আমার বাড়ি গেলে বুঝতে পারবেন, একদম জঙ্গলের পাশের বাড়িতেই আমার বাড়ি, ঠিক আছে? তো আপনাদেরকে একটা কথা বলি, জীবন উৎসব পলিসির ইউনিক পয়েন্ট যারা, প্রথম কথা ম্যাডাম বলেছেন, তারপরে ভাইয়েরা সবাই বলেছেন, আমার ভাইও চেষ্টা করেছে বলার জন্য। সবার আগে একটা কথা বলে দিই, জীবন উৎসব পলিসি কাস্টমারকে চমকে দেওয়ার মতো কি আছে? আছে, আছে, ঠিক। তোমার ওটাই বলা উচিত ছিল যে এখান থেকে 15.5% রেট অফ ইন্টারেস্ট পাওয়ার চান্স আছে, অন্য কোথাও নেই। ইয়েস অর নো? ঠিক। 10% গ্যারান্টেড, এন্ড তার উপরে কম্পাউন্ডিং 5.5%। সেটা আনলিমিটেড কোথায় পৌঁছাবে তার ঠিক নেই, ঠিক না বল? তো আমার বক্তব্য হচ্ছে জীবন উৎসব পলিসি বিক্রি কথা বলা যাবে না। জীবন উৎসব পলিসি বিক্রি এই জন্যই আমরা বেশি করেছি, কারণ আমি ভেবে নিয়েছি আমি অন্য কোনো পলিসি বিক্রি করবই না। তাহলে কাস্টমার চাইলে করবো না? কাস্টমারের লাইফের সঙ্গে যদি ম্যাচিং না হয় তাহলে তো অবশ্যই আমাকে করতে হবে। কিন্তু আমার ফার্স্ট প্রেফারেন্স জীবন
উৎসব পলিসি। প্রথম কথা দাদা, 10% কোথায় আছে আমাকে একটু অঙ্কটা করে বুঝিয়ে। কথাটা আমার বোঝা গেল? 5 বছর টাকা দাও, সারা জীবন নাও। সোজা বাংলায় বলুন, কোনো কঠিন ভাবে বলার দরকার নেই, অত ইংরেজি বলার দরকার নেই। 10 বছর টাকা দিন, সারা জীবন নিন। 15 বছর টাকা দিন, সারা জীবন নিন। 5 বছর টাকা দিন, সারা জীবন নিন। যদি আপনার ক্ষমতা আছে, আপনি 5 বছর টাকা দিতে পারবেন, দিন, আমার কোনো অসুবিধা। ঠিক না বলুন? একদম সোজা বাংলা বলুন। 10% ইন্টারেস্ট যদি কোথাও আছে, আমাকে সেই কোম্পানিটার নাম বলুন। আমার আছে, আমি গ্যারান্টি সহকারে দিতে পারি। 1 টাকা কম পেলে আমি দেবো, আমার ঘর বিক্রি করে দেবো। এরকম কনফিডেন্স দিয়ে কাস্টমারকে যদি বলতে পারেন, পলিসি গ্যারান্টি সহকারে হবে। কিন্তু দাদা একটা ভালো পলিসি এসেছিল, আর সেই উৎসব নামটা আছে পলিসিটার, আর 10% না কত একটা দিচ্ছিল, জানো তো? আমার সিনিয়রকে লাগিয়ে দিচ্ছি, বলতে সে ভালো করে বুঝিয়ে পলিসি হবে, মরে গেল হবে। সবার আগে কনফিডেন্স দরকার নিজের উপর। আপনি প্ল্যান সম্বন্ধে ইন ডিটেলস বোঝার চেষ্টা করুন। পলিসি বিক্রি 3 রকম প্রসেসে হয়। পলিসি বিক্রি 3 রকম প্রসেসে হয়। জানেন কোন কোন প্রসেস? প্রপোজ করার 3 রকম রাস্তা হয়। আমার এক বন্ধু, এই প্রপোজ ভাষাটা বলতেই অনেক, এর তো অনেক মানে। আচ্ছা, প্রপোজ বলতে স্কুল লাইফের একটা কথা মনে পড়ে গেল। তার একটা মেয়েকে খুব ভালো লাগতো, সে মেয়েটার সঙ্গে কথা বলবে বলে 1.5 বছর কাটিয়ে দিল, কথাই বলতে পারেনি। তার সামনে গেলে এরকম হাত পা কাঁপতো। আমি তখন তাকে একটা কথাই বলছি, পরে যখন দেখা হয়েছে, আমি বলছি, ভাই তোর যদি 1.5 বছর কথা বলতে লাগিয়ে দিলি, তো তার পলিসি করা তো হবে। হ্যাঁ, ইন্স্যুরেন্স পলিসি করতে হলে বুকে সাহস দরকার। বুকে সাহস কখন আসবে? যখন আপনার নলেজ এবং জ্ঞানটা টনাটন থাকবে একদম, যে আমাকে যা প্রশ্ন করু সবার উত্তর আমার কাছে আছে, ইয়েস অর নো। তখন আপনার সাহসটা থাকবে, আপনার বুকের পাটাটা সেরকম শক্ত হবে, আপনি সেরকম করে কাস্টমারকে বলতে পারবেন যে 1 টাকা কম দিলে আমার ঘর বিক্রি করে, জায়গা বিক্রি করে টাকা দিব। কত বড় কনফিডেন্স! কতটা নলেজ না থাকলে এই কথাটা বলা যায়? আপনি আমাকে সবার আগে বুঝিয়ে বলুন। আপনাকে আমি একটা কথা বলছি, কজন এখানে আছেন, আমি আপনাদেরকে বলছি, যার যেরকম লাইফস্টাইল হোক না কেন, যার যেরকম বাচ্চা থাক না কেন, যার মানে হিস্ট্রি লাইফে যেরকমই হোক না কেন, আপনাকে যদি বলি আমি 10% রেট অফ ইন্টারেস্ট গ্যারান্টেড লাইফ টাইম ধরে আপনাকে দেব, উইদাউট ট্যাক্স। যে টাকাটা লাইফ টাইম পেনশন পাবেন, সেটার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না, কারণ এটা সার্ভাইভাল বেনিফিট। ট্যাক্স ফ্রি টাকা লাইফ টাইম ধরে দেব, লাইফ টাইম ইন্স্যুরেন্স দেব, 10% গ্যারান্টেড রিটার্ন দেব, লিমিটেড অনলি 10 ইয়ার্স টার্ম দেব। যদি এরপরেও আপনার মনে হয় এই প্ল্যানটা ভালো নয়, তাহলে আমাকে ক্ষমা করবেন, আমার পলিসি বিক্রি করার যোগ্যতা নেই। আপনি আমাকে বলুন কোন পলিসিতে আছে, লাভে আছে, ক্ষতিতে আছে, এন্ডোমেন্টে আছে, কোন জায়গায় আছে আমাকে বোঝান। কথাটা আমার বুঝতে পেরেছেন? সবার আগে অন্তর থেকে ভালোবাসার চেষ্টা করুন, সবার আগে অন্তর থেকে ঠিক করুন যে আমি জীবন উৎসব পলিসি বিক্রি করবো। দেখুন কাস্টমার কি চায়, কাস্টমার সবার আগে চায় সৎটা। ইয়েস অর নো? আপনি জানেন একটা ভিডিও দেখিয়ে আমি 40টা পলিসি বিক্রি করেছি। সেটা হচ্ছে সেই ভদ্রলোককে আমি স্যালুট করি যে এই ভিডিওটা সে আপনাদের সবার কাছে আছে। আমি বেশি কিছু বোঝাই না, তো আমি খালি ভিডিওটা বার করি আর ভিডিওটা শুনি। আমি কিন্তু সোজা সবটা বুঝি বাবু। এই ভিডিওটা, এই ছবিটা, জামাটা বুঝতে পারছেন? সবার দেখুন। पहली 100 पे मैंने दिया 10 पाउंड फुल बेनिफिट
बेनिफिट जो आपको इस प्लान को लेने पे मजबूर कर देंगे। सबसे पहला बेनिफिट दोस्तों इस प्लान में है कि आपकी शिकायत है कि कम समय तक पैसा देना पड़े, एलआईसी के पास कोई प्लान नहीं है। तो आज मैं आपको बता दूं 5 साल तक मिनिमम प्रीमियम पे करके इस प्लान के बेनिफिट ले सकते हैं। दूसरा बेनिफिट यह है कि गारंटेड मिलेगा। दोस्तों आज के समय में किसी भी चीज की गारंटी नहीं है। कोविड जैसी महामारी आ जाती है, कई बार आगे कुछ भी ऐसा हो सकता है, लेकिन इस प्लान में कुछ भी ऐसा हो जाए लेकिन गारंटेड रिटर्न दिया ही जाएगा। तीसरा बेनिफिट दोस्तों है 10%। जी पावरफुल अट्रैक्टिव बेनिफिट है 10% गारंटेड, जिंदगी भर आपको पैसा दिया जाएगा। दोस्तों चौथा बेनिफिट है अगर आप हर साल गारंटेड नहीं लेना चाहते तो आप अपने पैसे को एलआईसी के पास रखिए, आपका पैसा 5.5% कंपाउंडेड रेशियो पे बढ़ता रहेगा और उसके अकॉर्डिंगली आप एटीएम यानी कि जब मर्जी आप पैसा लेना चाहें पैसा ले सकते हैं। पांचवा बेनिफिट इस प्लान के सारे गारंटेड मिलेंगे दोस्तों, लाइफ लॉन्ग टर्म मिलेंगे। এই ভদ্রলোক এই ভিডিওটা নভেম্বরের 27 তারিখ আমাদের এই প্ল্যানটা লঞ্চিং হয় মনে হয়, তার একদিন না দুদিন আগে আমি পেয়েছিলাম। প্রথম দিনই আমার টিম 13-14 খানা পলিসি বিক্রি করে। এই করে করে আমরা প্রচুর পলিসি বিক্রি ও জীবন উৎসব। কারণ আমি একটা জিনিসই বুঝেছি যে 10% রেট অফ ইন্টারেস্টের কথা শুনলে কাস্টমার প্রথম চমকাবে। দ্বিতীয় কথা 10 বছর বললেও তার ভালো লাগবে যে মাত্র 10 বছর দিতে হবে, তাহলে এটা করা যায়। কিন্তু একটা দুঃখ আছে, প্রিমিয়ামটা একটু হাই, কারণ সামেশন 5 লাখের নিচে হয় না। কথাটা আমার বুঝতে পেরেছেন? আপনারা কেন বিক্রি করতে পারছেন না আমি জানি না। কেন বিক্রি করতে পারছেন না? আপনারা সুখের খোঁজে বেশি ছোটাছুটি করছেন, আমেরিকা পৌঁছে যাচ্ছেন, তার জন্যই বিক্রি হচ্ছে না। পরিষ্কার বক্তব্য, কাস্টমারকে প্রপোজ করলে উৎসবই প্রপোজ করব, 5 লাখই প্রপোজ করবো, কারণ 5 লাখের নিচে তো হবে না, তাই না? অতএব আমার বক্তব্য হচ্ছে কাস্টমারকে উৎসব ছাড়া অন্য কোনো পলিসি প্রপোজ করবেন না। কাস্টমার শেষ লাস্ট অফ অল কি করবে সেটা তার ব্যাপার। কথাটা আমার বোঝা গেল? তাহলেও আপনারা দেশে 1 নম্বর হতে পারবেন। আমি আপনাদেরকে খুব ফ্র্যাঙ্কলি বলছি, কারণ কি তাতে আমার এক্সট্রা অনেকগুলো বেনিফিট আছে। 10 বছর পলিসির টার্ম শেষ হলে আবার নতুন পলিসি করব, ঠিক না ভুল? বাণী বলেছিল 10%, সত্যি তো 10% পাচ্ছি। গ্যারান্টেড বলেছিল গ্যারান্টেড পাচ্ছি, লাইফ টাইম বলেছিল লাইফ টাইম পাচ্ছি। কোন জায়গায় মিথ্যা কথা আমি বলছি? আপনি আমাকে বলুন এলআইসির আর অন্য কটা প্ল্যানে আছে 100% সত্যি কথা আপনি বলেন, বলুন। জীবন লাভে বলুন, জীবন ক্ষতি বলুন, উমং বলুন, তবুও উমংটা তো আছে, একটু গেঁড়াকল হলেও কিছুটা ঠিক আছে। আপনি বলুন আমাকে কোন জায়গাটায় আছে? কোথাও নেই, হ্যাঁ কোনো জায়গায় নেই। কিন্তু জীবন উৎসব পলিসিতে সবটাই সত্যি কথা আপনি কাস্টমারকে বলেন। আর আপনার কথাটা যদি সত্যতা প্রমাণিত হয়, আপনার রেপুটেশনটা কি গুণিতকের হারে বাড়বে এবং আপনি বসে বসে পলিসি পাবেন যদি আপনি সেরকম রেপুটেশন তৈরি করেন এবং আপনি কাস্টমারকে সঠিক কথা বলেন, সত্যি কথা বলেন। এবং জীবন উৎসব পলিসি এমন একটা পলিসি, আমি বলছি না বাকি পলিসি বললে মিথ্যা কথা বলা হয়ে যাবে, কিছুটা হলেও এদিক ওদিক হয়, বোনাস রেটের গন্ডগোল হয়, এই হয় সেই হয়। এখানে ওইসব কোনো গল্প নেই বন্ধু, এখানে টোটালটাই 100% গ্যারান্টেড। ওই জন্য আপনাদেরকে আমি একটা কথাই বলবো, জীবন উৎসব পলিসি বেশি করে বিক্রি করুন, কারণ জীবন উৎসব পলিসিতে অল আর গ্যারান্টেড, তাই না? বিক্রি হবে না? আমার বক্তব্য টার্গেট দিতে হবে, গোল সেট করতে বলছিলাম, তারপরে টার্গেট বলছিলাম, টার্গেটটা টাইম ওরিয়েন্টেড বলছিলাম, কথাটা ঘুমাচ্ছিলেন না কি করছিলেন? শুনেছেন তো? আমার বক্তব্য হচ্ছে আমাদেরকে টার্গেট দিতে হবে। জীবন উৎসব পলিসি উইদিন 15th অগাস্ট আমার পার হেড 3 খানা করে লাগবে প্রত্যেকের কাছ থেকে, যে যার টিম থাক। বাবু এই যা তো দরজাটা বন্ধ করে দিয়ে, ঠিক আছে? জীবন উৎসব পলিসি আমার 3 খানা করে লাগবে উইদিন 15th অগাস্ট। দেশকে সম্মান করার জন্য, দেশকে সম্মান দেওয়ার জন্য, আপনার টিমকে সম্মান করার জন্য, আপনার সিনিয়রকে সম্মান করার জন্য, আপনার পরিবারকে শ্রদ্ধা করার জন্য এইটুকু অন্তত করুন। প্রত্যেকে 3 খানা করে জীবন উৎসব পলিসি বিক্রি করুন, কারণ জীবন উৎসব পলিসি ওয়ান অ্যান্ড অনলি ইউনিক পলিসি যেটাতে 99% সত্যি কথা বলা যায়। বাকি কোনো পলিসিতে এতটা সত্যি কথা বলা যায় না। কথাটা আমার বুঝতে পেরেছেন? যাই হোক বন্ধু, পলিসি নিয়ে অনেক কথা হলো, এবারে আপনাদেরকে দাঁড়ান, আমি জল কিনি না বলুন।
একবার জোরে করতালি হোক, এটা বলতে হবে। ঘুম খানিকটা কেটেছে কি? না, আবার পেয়ে গেল, এই হ্যাঁ? উৎসবটাই পাইয়ে দিল। আবার তাহলে আমরা এক কাজ করব, নতুন প্ল্যান করব। তুমি জানো না, আমি এরকম আমার মাথায় উপরওয়ালা প্রচুর বুদ্ধি দিয়েছে। বুদ্ধি তো সবার সমান দিয়েছে, আমি খুব চঞ্চল ছেলে বলে আমার মাথায় মানে ব্লকেজ নেই আর কি। হ্যাঁ, এবারে যদি ঘুম টুম পায়, জল টল না খাও, তাহলে তো সবাই নিচে বসবো। হ্যাঁ, দেখুন বন্ধু, আপনাদেরকে আমি একটা কথা বলি। আজকেই কাকে গাড়িতে আস্তে আস্তে বলছিলাম ছেলেগুলোকে, আচ্ছা মা লক্ষ্মী কেন দাঁড়িয়ে থাকে বলুন তো? বলতে পারবেন? মা লক্ষ্মী কেন দাঁড়িয়ে থাকে বলুন তো? বহুত বদমাস, পাইল যাবে, খালি কার থেকে পালাবে। সিরিয়াস বলছি আমি, খালি পালাবে। মা লক্ষ্মী চঞ্চলা বলে না? হ্যাঁ, অরিজিনালি মা লক্ষ্মী চঞ্চলা নয়, মায়ের স্বভাব একদম শান্তশিষ্ট, কিন্তু তার টাকাটা প্রচন্ড চঞ্চলা। তার একটা জিনিস, সেটা হচ্ছে অর্থ। টাকা মা লক্ষ্মী বলে, পয়সা খুব, মা লক্ষ্মী খুব চঞ্চলা। অ্যাকচুয়ালি মা লক্ষ্মী চঞ্চলা নয়, মা লক্ষ্মী ওই জন্য না দাঁড়িয়ে থাকেন যে কার কাছে তাড়াতাড়ি কেটে পড়ে। আর মা সরস্বতী না যেতেই চায়, বসেই থাকে। ছবিতে দেখেন বসা ছবি বেশি, যার কণ্ঠে বসে গেল সে আগোসালেই গেল, যার এখানে বসে গেল সে ঈশ্বরে পৌঁছে গেল। ঠিক না বল? বেড়ায় সে কখনো পালায়? মা লক্ষ্মী কখনো পালায়? যার শরীরে ঢুকলো আর যাবে না, তাহলে বহু অলস মা। সিরিয়াস বলছি, পালায় কখনো? ওই জন্য মা সরস্বতী সাধারণত বসে থাকেন, আর মা লক্ষ্মী না সারাক্ষণ দাঁড়িয়ে থাকে। ওই জন্য মা লক্ষ্মী খুব চঞ্চলা গো। পয়সা সবার কাছে সবসময় আসে না, ভগবান সবাইকে সবসময় সুযোগ দেন না। আপনাদের কপাল ভালো, এরকম সিনিয়র পেয়েছেন, আপনাদের কপাল ভালো, এরকম সংস্থা পেয়েছেন। কোন সংস্থা আছে এত মাল দেয় আমাকে দেখান। এর চেয়েও বেশি দেয়, কিন্তু দেয় না, ঘর নিয়ে পালিয়ে। ঠিক না বল? এমন কোন সংস্থা আছে, এলআইসি ছাড়া এমন কোন সংস্থা নেই যে এত রোজগার দেয় এবং সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের গ্যারান্টেড ইনকাম যুক্ত সংস্থা, যে আপনার 1 টাকাও কমিশন কোনোদিন মারেনি। মেরেছে? মাসে ভাবি যে 1,02,000 মতো এই মাসে শিওর পাবো, দেখি 1,27,000। সালা যত ভাবি তার চেয়ে বেশি পাই, মানে আরো কোথায় গিয়ে কি প্রিমিয়াম মেরেছে আমার সেগুলো নাগালের বাইরে। মানে আমি জানি না কোথায় ইসিএস কাটছে, কার কোন স্কুলে কাটছে, এসএসএস স্যালারি সেভিং স্কিম, আমার তো সব কি আর মনে আছে? তা আমি যা ভাবি এক্সপেক্ট করি তার বিশ্বাস করুন বেশি পাই আমার এই মা লক্ষ্মী এলআইসির থেকে। ওই জন্য বন্ধু, গর্ব অহংকার করা উচিত যে আপনারা সঠিক জায়গায়, সঠিক সংস্থায়, সঠিক সময়ে এই পদক্ষেপ নিয়েছেন এবং সঠিক লোক আপনাদেরকে রাস্তা দেখিয়েছে বলে আজকে আমরা এইখানে আছি এবং আপনারা এইখানে আছেন। আমি আপনাদেরকে বলি, এই লোকটা, এখানে বহু লোক আছে যারা প্রতি মাসে 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা করে রোজগার করে। আপনি আমাকে দেখান একটা সংস্থা যে আপনাকে 5 লক্ষ টাকা রোজগার মান্থলি করিয়ে দিবে, 2 লাখ, 1,50,000, 10,000। একটা সংস্থা দেখান আমার। মানুষের পয়সা যে খরচ হয়, পয়সা যে নষ্ট হয়, তার কতগুলো রাস্তা আছে, নালা পথ গড়িয়ে পড়ে না? ঠিক আছে, তার মধ্যে আমাকে 1-2টো রাস্তা কেউ বলুন। আচ্ছা, আপনার সাংসারিক জীবনে লক্ষ লক্ষ খরচা হওয়ার জায়গা আছে, আপনারা সবাই জানেন। হ্যাঁ, ঘরে বললো টিভি কিনতে, যাক 20,000 চলে গেল, ঠিক না? আমি কিন্তু খুব আপনাদেরকে আপন ভেবে কথাগুলো বলছি।
আমি কিন্তু প্রফেশনাল হিসেবে কথাগুলো বলছি না, আপনারা যেন অন্তর থেকে নেন কথাগুলো। এর মধ্যে শেখার অনেক কিছুই আছে। আমি খুব মজার ছলে বলছি, এটাকে গুরুত্ব দিয়ে নেবেন, কিন্তু বলছি আমি খুব মজার ছলে। 3 বাকেট থিওরি আমার গুরুদেব রাজেশ ঠেকরের একটা থিওরি, যে ফান্ড কত রকমের হয়। ফান্ড কাস্টমারকে বলবেন, কাস্টমারকে বোঝাতে বোঝাতে আমি একটা কথা বলি যে সব টাকা এলআইসি করে নিতে নেন না। কেন? আমার কাল সকালে পয়সা চাইলে আমি দিতে পারবো। ঠিক ভুল বলছি কি ঠিক বলছি? কাস্টমার সঙ্গে সঙ্গে কি ভাববে যে লোকটা কিছু হোক নাই হোক, কিছুটা হলেও সবগুলো গুল গুল মারেনি, হ্যাঁ কিছুটা সত্যি কথা বলে। তো আপনাকে আমি একটা কথা বলি, ফান্ড কতগুলো হয়? 3 রকমের ফান্ড হয়, শুনে রাখুন। যে ফান্ডগুলো আপনারা কাস্টমারকে বলবেন যে দেখুন আপনাকে আমি ইন্স্যুরেন্স করতে বলছি, তার মানে এই না যে আপনি সব টাকা আমার এলআইসিতে নিয়ে রেখে দিন। আপনি কিছু টাকা সেভিংস ফান্ড অ্যাকাউন্টে রাখবেন, কিছু টাকা এখানেও রাখবেন, কিছু টাকা ওখানেও রাখবেন, কিছু টাকা এলআইসিতেও রাখবেন। সব টাকা এলআইসি করে নেবেন না। এই সত্যি কথাটা একটু বুক ফুলিয়ে বলার চেষ্টা করবেন। কাস্টমার আপনাকে নেক এবং সৎ মানুষ হিসেবে অন্তত তার মনে একটা ইমেজ বিল্ড আপ হবে। ইমেজ কাকে বলে আগের দিন বলেছিলাম। ইমেজ কাকে বলে? মনোজিৎ পট্টনায়ক কথাটার নামটা শুনলেন তো? কার মনে কি ধারণা এলো? উইদিন দ্য সেকেন্ড ব্রেন কি ভাবলো আমাকে সবার আগে বলুন। দ্যাট ইজ কল্ড ইমেজ। আমার মনে ধারণা বদমাসটা, আমার ব্রেন ভাবলো বদমাসটা। তুমি কি ভাবলে? স্যারের ছবিটা ভাবলে। তুমি কি ভাবলে? প্রথম কথা, উনার একটা আবছা ইমেজ আমার মাথায় আসবে নামটা শোনার সঙ্গে সঙ্গে, ঠিক? তারপরে তার ক্যারেক্টারিস্টিক্স, যে যদি আমার লোকটাকে ভালো লাগে তাহলে লোকটাকে ভালো লাগবে, ওই ছবিতেই ভালো লাগবে। যদি লোকটাকে আমার সহ্য না হয়, মনোজিৎ জানিয়ে রিপারকেশনটা এরকম আসবে। দ্যাট ইজ কল্ড ইমেজ। আপনার ইমেজ কেমন? আপনার ইমেজটা কি? আপনাকে কাস্টমার কি চোখে দেখে? আপনার নাম বলুন। চন্দন সামন্ত। এই ভাষাটা শুনলে আপনার কাস্টমার আমি আর ও কাস্টমার। আচ্ছা, চন্দন সামন্তকে চেনেন? আপনারা চেনেন তো নাকি? চেনেন? চন্দন সামন্ত নামটা শোনার পরে সঙ্গে সঙ্গে আপনাদের মধ্যে কি রিপারকেশন আছে মনে হতো? সে এলআইসি করে। ধরুন 2 নম্বর লোকটা বলবে হ্যাঁ সেই যে টাচুল নাই তো পানির মতো, দেখো ইমেজ কাকে বলে। 3 নম্বর হ্যাঁ 3 নম্বর বহুত কথা বলে, সালাডটা বলবে। 3 নম্বর বলবে সালাদ বহুত মস্ত চিটিং জানো, তার পাল্লাই ফোন নেই, তোর যা পয়সা আছে তাহলে ইমেজটা কোন দিকে গেল? সবার আগে বোঝার চেষ্টা করুন। ইমেজটা কোন দিকে গেল? আপনার চন্দন সামন্ত নামটা শুনলে আপনার কাস্টমারের ব্রেনে উইদিন দ্য সেকেন্ড কি চিন্তা ভাবনাটা আসে? দ্যাট ইজ কল্ড ইমেজ। যদি আপনার সম্বন্ধে পজিটিভ এবং খুবই ওর মুখে ঠোঁটটা একটু মিষ্টি আলতো হাসির মতো ঠোঁটটা চওড়া হয়, তাহলে আপনার ইমেজ তার কাছে খুবই ভালো। আর যদি মুখটা একটু শুকনো হয়ে যায় তাহলে ভাববেন যে আপনার ইমেজ তার কাছে অতটা ভালো নয়। কারণ কি? আপনাকে সে পুরোটা ভালো চোখে দেখে না। ইমেজ কোথা থেকে জন্ম হয়? ইমেজ আপনার চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য, আপনার লুকিংস, আপনার বিহেভ, আপনার সততা, সব পরিসংখ্যান নিয়ে একটা ইমেজ বিল্ড আপ হয়। ইমেজ ভালো মতো বিল্ড আপ করতে হলে মিনিমাম 10টা বছর আপনাকে পরিশ্রম করতে হবে বলবেন। কথাটা আমার বুঝতে পেরেছেন তো? আমি আপনাদেরকে বলবো ইমেজকে এমন ভাবে বিল্ড আপ করুন যেন কাস্টমার আপনার কথা ভাবলে যেন ভগবানের কথা তার মনে হয়, এরকম যেন ভাবে আপনাকে, এরকম চিন্তা ভাবনা করে। বলছি এখানে কি কি ব্যাপার, মুশকিল ব্যাপার?
থাকলে থাকবে, আমার অসুবিধা কিছু নেই। এখানে বাইরের লোক আমাদের কথাবার্তা, দুনিয়ার এখানে রুম ভাড়া দিতে দুনিয়ার লোক ঢুকে বেরায়, তাহলে এখানে মিটিংটা ডেকেছিল কেন ভাই? তো ইমেজ বিল্ড আপ আপনাদেরকে সবার আগে করতে হবে। ইমেজ বিল্ড আপ খুব কঠিন জিনিস। ইমেজ বিল্ড আপ 10, 15, 20 বছরের আপনার যে পরিশ্রম, সেই পরিশ্রমের ফল। অতএব ইমেজটা এমনভাবে বিল্ড করুন, কাস্টমার আপনার কথা শুনলে মনে আনন্দ পায়, ও মারাত্মক ছেলে, দারুণ ছেলে ভাই। ভাই কোনো সমস্যা হলে আপনাদেরকে বলি, ইমেজ বিল্ড আপের সবচেয়ে প্রিয় লোক কে জানেন? আমার চোখে আর কি, মানে এই ডোন্ট মাইন্ড, আমি কারো পার্সোনালি কিছু বলছি না, লোকনাথ বাবা আমার খুব ফেভারিট। কেন বলুন তো? ভগবানকে আমরা কখন ডাকি? বিপদে পড়লে। হ্যাঁ, অন্য সময় তো মনে পড়ে না, পড়ে কি? যখনই লোকনাথ বাবা দেখো খুব বিপদ হয়েছে, আমাকে পয়সা চেয়েছে 50,000 টাকা, আমার কাছে 20,000 আছে, আমি জানি বউ তুই জামা, তাই না? যখনই বিপদে পড়িবে আমাকে ডাকিও, আমার স্মরণ করিও, আমি তোমাকে সাহায্য করিব, রনে বনে জঙ্গলে কি সব কোথায় কোথায় থাকে, লিখেছে না? ব্যাস, যখনই আমি বিপদে পড়ি লোকনাথ বাবাকে ডাকি। মানে লোকনাথ বাবার ইমেজটা আমার কাছে মারাত্মক, আর আমি যারা উদ্ধারকই। আমার কথাটা বুঝতে পেরেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে ইমেজ তৈরি এরকম করুন, এমন লাইফে ক্যারেক্টারিস্টিক্সটা তৈরি করুন যে কোনো বিপদ হলে যেন পীযূষকেই লোক ডাকে, কোনো সমস্যা হলেই যেন মনোজিৎকে লোক ডাকে, কোনো সমস্যা হলেই যেন জয়ন্তকে লোক ডাকে, যে ভাই ওকে ডাক, সমস্যা সমাধান হয়ে যাবে। ইয়েস অর নো? এমন ভাবে নিজেকে তৈরি করুন, এমন সমাজ সেবা করুন, এমন কাজ করুন যেন কোনো সমস্যা হলে আপনার কথাই সবার আগে লোক মনে করে, আপনার ইমেজটাই যেন ওর ব্রেনে আসে, আপনার ইমেজটাই যেন ওর কপালে ঢোকে, এবং আপনার কথাই সবার আগে মনে পড়ে। সে সুখের সময় হোক বা দুঃখের সময় হোক, কিছু বিপদ হওয়া মানেই বাণীকে ডাক। সেই জায়গায় দাঁড়িয়ে বলি, ইমেজ, ট্রাই টু ক্রিয়েট ইউর ইমেজ, এমন ভাবে তৈরি করুন যেন আপনাদেরকে মানুষ পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো জড়িয়ে ধরে। তখনই আপনি গুরুদেব হবেন, তখন যাকেই তথাস্তু করবেন সে তখনই ফল পেয়ে। ওনারা বুঝতে পেরেছেন? তখন যখনই আপনার ইমেজ এরকম যত সুন্দর বিল্ড আপ হবে, যখনই আপনি চাইবেন তখনই তথাস্তু হয়ে আসবে। তো সেই জন্য বন্ধুরা আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা নিজেদের এমন ভাবে তৈরি করুন যেন আমার রনে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে যেন পীযূষকে স্মরণ করিতে হয়। এরকমই ইমেজ আপনারা তৈরি করুন। না হয় কিন্তু বন্ধু গুরুদেবের মতো শ্রদ্ধা আপনাদেরকে কেউ করবে না, আপনাদেরকে ততটা সম্মান আপনি যতটা এক্সপেক্ট করেন ততটা সম্মান দেবে না আপনাদেরকে। তো সেই জন্য আপনাদেরকে সেরকম ইমেজ তৈরি করতে হবে। কথাটা বুঝতে পেরেছেন? মাঝখানে একটা টপিক আমি ছেড়ে গেছিলাম, আর আমার টাইম হয়ে এসছে। এবারে আপনাদেরকে আমি একটা কথা বলি, যে আপনি তো জানেন না, আপনি জানেন আজকে বাড়ি গিয়ে কি করবেন? তো জানেন, কিন্তু উপরওয়ালা আপনার জন্য কি ভেবে রেখেছে সেটা আপনি জানেন। তাহলে ভবিষ্যৎটা আপনি টার্গেট নিয়ে অ্যাচিভ করতে পারবেন, কিন্তু কি হবে আপনি জানেন না। জানেন কি? একটা গল্প ছোট্ট বলি, মানে অ্যাকচুয়ালি গল্প আমি অনেকগুলোই বলতে পারতাম, কিন্তু আমাকে তো সিচুয়েশন ওয়াইজ, আমার প্রোগ্রাম ওয়াইজ যেরকম গল্প তার সঙ্গে মিলিয়ে মিশিয়ে বলতে হবে, তো আন্দাজে ভুলভাল গল্প বলে লাভ। তো আপনাদেরকে একটা কথা বলি, একটা রাজমিস্ত্রির গল্প বলি, শুনেছেন? বলেছিলাম? বলিনি না? যাই হোক, এক রাজমিস্ত্রি
30 বছর একটা মালিকের আন্ডারে কাজ করে, ঠিক আছে? বুঝলে? স্যার এই হোটেলের ইমেজ নষ্ট হয়ে গেল আর কি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা চেয়ারগুলো সব উল্টো দিয়ে ঘুরে নিন, আমি ওদিক থেকে কথা বলছি। চলো, আপনার চেয়ারগুলো সব উল্টো দিয়ে ঘুরে নিন। না এটা ঠিক ছিল, ওদেরকে দেখবো না তো ঠিক ছিল, ওদেরকে বারবার দেখতে হবে তো না ওদের ঘরে। হ্যাঁ এটা ঠিক আছে। তাহলে আপনারা এক কাজ করুন তো, 3 ফুট করে টেবিলগুলোকে এগিয়ে নিয়ে আসুন। 3 ফুট 3 ফুট 3-4 ফুট। এবার এই রোজিতে আমরা অনেকবার মিটিং করেছি, এই অভিজ্ঞতাটা আমাদের কোনোদিন হয়নি। হ্যাঁ, কাজটা মিটিং হয়নি। এবারে এই অভিজ্ঞতাটা মনে থাকবে পরের বারে আয়োজন করার সময়। আর আমরা যাওয়ার সময় কর্তৃপক্ষের সাথে কথা বলে যাবো। আরো এগিয়ে যান, আরো এগিয়ে যান। আর স্যার মঞ্চ থেকে ক্লাস করবেন, একদম মঞ্চের গায়ে থেকে যান। দাদা এটা রজিতের কি এটা এর নাকি এইভাবে তো ছিল না। না না না, আপনি ওই কথাটা বলছেন। আরে রুম স্প্রে দিয়েছে বলে তো নজর পাচ্ছে। গল্প আপনাদেরকে বলছিলাম, তো রাজমিস্ত্রি 30 বছর একটা মালিকের আন্ডারে কাজ করছে, ঠিক আছে? তো 32 বছর হতে হতে ক বছর কাজ করে ম্যাডাম? ওটার জন্যই তো আপনাকে জিজ্ঞাসা করছি। ঠিক আছে, একটু শুনুন মন দিয়ে, ভালো লাগবে। 30 বছর একজন রাজমিস্ত্রি একটা মালিকের আন্ডারে কাজ করে। তো একটা সময় তার স্ত্রী, ওই জন্য না হ্যাঁ, তো একদিন তার স্ত্রী বলছে, দেখো তোমার তো 30 বছর বয়স থেকে 30 বছর কাজ করছো, মানে তোমার বয়স এখন 60। তো এমনি নর্মালি চাকরি করলে তুমি রিটায়ার্ড হতে, আর কাজ বাজ করার দরকার নেই। এবারে তুমি মালিককে বলো যে আর রোজগার করার দরকার নেই, আমাকে এবার আমার যা পয়সা করি পাবো হিসাব টিসাব করে পয়সা দিতে হবে। আবার কি হবে? আমি আছি তো যথারীতি ছেড়ে দিন, ও পেছনে বসছে কোনো ব্যাপার। তো এই করতে করতে তো রাজমিস্ত্রি গিয়ে তার মালিককে বলে, দেখুন বাবু 30 বছর তো আপনার কাছে আমি কাজ করেছি, তো মোটামুটি অনেক টাকা দিয়ে ওরকম টাইপের কিছু একটা কাটে, কি সব কাটে আমি জানি না, ওগুলোকে টিডিএস তো ট্যাক্সের ব্যাপার চলে গেল। যাই হোক, একটা কিছু একটা পয়সা তার মালিক কেটে রাখে, বলছে রিটায়ারমেন্টে দেবো, ঠিক আছে? তো সেটা তার পার্সোনালি হয়তো সে তার ব্যাংকে রাখে, কি করতে জানি না, মোটামুটি একটা পয়সা সে পাবে। রাজমিস্ত্রি 30 বছর লাগাতার কাজ করেছে। তো এই করতে করতে 30 বছর কেটে যাওয়ার পর বলছে, তাহলে আপনি আমার হিসেব টিসেবগুলো এবারে করে দিন, আর আমার 60 বছর বয়সে হয়ে গেছে, আর আমি কাজ করতে পারবো না, আমার হাত পা ঠিক মতো মাইক্রোফোনটা বলুন। আমার হাত পাও ঠিক মতো আর চলছে না, কারণ বয়স হয়ে যাচ্ছে, ঘরে না বলছে এবার যদি কাজ করতে করতে পড়ে টড়ে কোথায় যায়, দেখা আরো বিপদ হবে, আমি আর কাজ করবো না, আপনি আমার যা পয়সা কড়ি জমে আছে হিসাবপত্র করে টাকা পয়সা দিয়ে, এই কথাটা বলেছে। তো তখন যথারীতি সেই ভদ্রলোক গিয়ে মালিককে বলেছে যে আমাকে টাকা পয়সা দিয়ে দিন। বলার পর তো মালিক বলছে যে, বাবু দেখো তুমি তো সত্যি মানে ধন্য তোমাকে, 30 বছর একটানা তুমি কোথাও যাওনি, অন্য কোনো মিস্ত্রির কাছে যাওনি, আমার কাছে লাগাতার কাজ করেছো এবং একনিষ্ঠভাবে কাজ করেছো। তোমার জন্য আমি জীবনে কয়েক হাজার বাড়ি বানিয়েছি এবং তুমি সমস্ত বাড়িগুলোই তুমিই তৈরি করেছো এবং কেউ আজ পর্যন্ত অবজেকশনও করে, কারণ তুমি এত নিষ্ঠার সঙ্গে কাজটা করেছো। তো আমার একটাই বক্তব্য, একটা লাস্ট বাড়ি আমি এই গতকাল রাত্রেবেলায় ফাইনাল করে অ্যাডভান্স নিয়ে নিয়েছি, তো ওই বাড়িটা তুমি করবে।
ঠিক আছে, আর তোমাকে কিছু করতে হবে না। ঠিক আছে, তাহলে তাই হবে। মনে পড়ছে গল্পটা? তো তখন বলছে ঠিক আছে তাহলে, দিয়ে বলছে আবার নিয়ে নিল, আবার ঘর না বললাম আমি আর করবো নি, আবার আমাকে ঘর করতে দিয়েছিল। মালিক কথা শুনবে নি, হ্যান ত্যান করে বিরক্ত হয়ে টয়ে সে আবার সেই ঘরটা যথারীতি করতে শুরু করেছে। যেখানে 8 রড দেওয়ার কথা ছিল সেখানে 12, যেখানে 12 দেওয়ার কথা ছিল সেখানে 4, এই করে উল্টা পাল্টা বলে সারা আর আমাকে ঘর করতে যেন জীবনে না দেয়। আমি সব ভালো করেছি বলে আজকে আমাকে তোরা এই করেছিস, কোনো মতে সারা ছাড়তে চাইনি মালিক, এমন ঘর করবো জীবনে আমাকে আর ডাকবি, এমন খারাপ করবি। দিয়ে যেখানে 4 রড সেখানে 12, যেখানে 12 সেখানে 3, যেখানে 3টা সিমেন্ট দেওয়া হবে সেখানে 6টা সিমেন্ট, যা পাত্তা করে ঘর দর করে বাইরে থেকে ওকে দিয়ে চাবিটা দিয়ে মালিককে বলছে এই চাবি, আপনার ঘর কমপ্লিট, আপনি দেখে আসুন। মালিক না একদম ঠিক, তোমার হিসেব মতো হয়েছে টোটাল 6,12,616 টাকা। বাবু এটা তোমার টাকা কেটে 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 টাকা রেখেছিলাম, এই টাকাটা নাও। আর লাস্টের বাড়িটার হয়েছে টোটাল 76,600 টাকা, টোটাল এই টাকা। আর সেই গুনে টুনে বাবু তোমার সব কমপ্লিট, একদম সব কিছু ঠিক আছে। আর তাহলে আসুন, আপনাকে সত্যি অনেক ধন্যবাদ যে আপনি আমার এত উপকার জীবনে করেছেন। আজকে যত বড় হয়েছি আপনার দৌলতে হয়েছি, আপনার মতো মিস্ত্রি পেয়েছিলাম বলে আমি বড় হয়েছি। আপনার কাছে আমি সত্যি কৃতজ্ঞ, এবং আপনার মনে আমার প্রতি আর কোনো সংশয় নেই তো? বলে না, বলছে আমার একটা কথা লাস্ট বলা আছে, এই যে বাড়িটা লাস্ট বাড়িটা তৈরি করেছেন এটা অ্যাকচুয়ালি আপনার জন্যই তৈরি। তুমি নিজে নিজে শোনো, চলছে নি গো, মাঝে মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে। বলতে পারছো না তো বলছে এই যে লাস্ট বাড়িটা আমি তৈরি করেছি এটা অ্যাকচুয়ালি আমি আপনার জন্যই তৈরি করেছি। আপনি এত নিষ্ঠার সঙ্গে 30 বছর যে পরিশ্রমটা আমাকে দিয়েছেন, যে সম্মানটা আপনি আমাকে দিয়েছেন, যে কাজগুলো আপনি আমাকে দিয়েছেন, যার জন্য আমার এত সম্মান জীবনে হয়েছে, তো এত সম্মান আমি আপনাদের থেকে পেয়েছি। এই সম্মানটা আপনি না থাকলে পেতাম না। তো আমি মনে করি আপনার জন্য আমি এই ঘরটা বানাতে পেরে নিজেকে খুব ধন্য মনে করি, এবং আপনাকে এই বাড়িটা আমি গিফট করতে চাই, এবং এই বাড়িটা আপনার জন্যই আমি তৈরি করেছি। আপনি যদি এই বাড়িটার চাবিটা নিয়ে সেখানে বসবাস করেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। ধন্যবাদ বন্ধুরা। আপনারা বলুন, রাজমিস্ত্রির মনের অবস্থাটা আপনার মনের অবস্থার সঙ্গে কতটা মিলছে না? আমাকে এটার উত্তর সবাইকে দিতে বলুন। দেখুন, আপনাদেরকে একটা খুব ফ্র্যাঙ্কলি বলি, সিনিয়র বলে পলিসি করতে, সারা পলিসি না হলে 612 টাকা কোয়ার্টার নিবে হয়ে গেছে। স্যার লাঠিটা কাকে মারছেন? স্কুলে ছোটবেলায় মাস্টারকে টুপি পরিয়েছিলাম, কথাটা আমি আগের বারও বলেছি হয়তো। খেলার মাঠে বন্ধু বান্ধবদের টুপি পরিয়েছি, কলেজে বন্ধু বান্ধবদের টুপি পরিয়েছি, ঘরে বাপ মাকে পরিয়েছি। হিসাব করে দেখবেন তো এই চুলটা যে নাই, এই যে খালি মাল, টুপিটা কাকে পরিয়েছি? টুপিটা নিজেই নিজেকে পরিয়েছি বন্ধু। টুপি আমি অন্য কাউকেই পরাইনি রাজমিস্ত্রির মতো। অতএব আপনি বিজনেস যদি না করেন, টুপি আপনি নিজে পরবেন। আপনার সিনিয়রের কিছু হবে না, আপনার কারোরই কিছু হবে না। ব্যবসা করতে হলে আপনাকে নিজেকে করতে হবে, এবং অন্তর দিয়ে করতে হবে। কারণ রোজগারটা আপনার, বাড়িটা আপনার জন্যই তৈরি হচ্ছে। কারণ উপরওয়ালা কার জন্য কি ভেবে রেখেছে আপনি জেনে বসে আছেন। অতএব বন্ধুরা, যা করুন অন্তর দিয়ে করুন, মন দিয়ে করুন, নিজের ভেবে করুন। হতে পারে সেটা আপনারও হতে পারে, তাই না বন্ধু? ওই জন্য বলছি, যে কোনো কাজ অন্তর দিয়ে করবেন, মন দিয়ে করবেন, কথা শুনবেন সিনিয়রের। যিনি বেশি পাকামি করবেন, আমার ঋতু জানা প্রধান হয়ে যাবেন। 400 পলিসি করে আজকে নাই, 400 করে লাগাতার 5 বছর 2000 পলিসি, রানিং 150, 1850 কে খেয়ে দিয়েছে। শাশুড়ি নিয়ে চলে গেছে। বুঝতে পেরেছেন? আর এই ছেলেগুলো আমি আমার বলি, একদম 3টে নতুন ছেলে, আমি হাইলাইট করছি না,
আপনারা শিখুন এদের থেকে। এই দেখুন সুজিত জানা 4 years অনলি এজেন্সি, জেডএম ক্লাব মেম্বার। তিন বছর এজেন্সি কমপ্লিট জাস্ট হয়েছে, ডিএম ক্লাব মেম্বার। প্রশান্ত ডিএম ক্লাব মেম্বার, সেম 5 বছর এজেন্সি কমপ্লিট হয়েছে। এরা আমার কথা শুনেছিল, গুরুদেব মনে করেছিল যা বলেছি শুনেছে, তোকে অত কথা শোনার দরকার নেই, তুই 12টা বলেছি এই মাসে করবি, আর কিছু করতে হবে না, 12টাই করবি। ইয়ারলি করবি, অন্য কিছু করবি, মান্থলি করলে আমার যেন 1 বছরের প্রিমিয়াম আমি পাই, তারপরে গল্প আলাদা হবে। বিশ্বাস করুন, এরা ক্লাব মেম্বার হয়েছে। আমার টিমে বহু বড় বড় হস্তি ছিল। আমি কি দেখাচ্ছি 200 বলে 3 দিনে, 200 বলে 3 দিনে করে দেবো। সালা 200টা প্রপোজালই নষ্ট হলো আমার। কথাটা আমার বুঝতে পেরেছি। লেকচার মাতলামি বহু জীবনে শুনেছি। ইমপ্লিমেন্টেশন সবার আগে দরকার। না হয় বসে পড়ো, না হয় কর্মফল ভুগতনা পড়েগা। আর বলবো কর্মফলের গল্প আপনার জীবনে অনেক, তাই তো কর্মফলের গল্প জীবনে অনেক শুনেছেন, আমি অনেক টাইমও নিয়েছি। লাস্ট অ্যান্ড ফাইনাল আপনাদেরকে একটা কথা বলবো বন্ধু, জীবনে যাই করুন, আমি এই গল্পটা না বললে আমার বক্তব্য আমি শেষ করি না। এই জন্য আপনাদেরকে লাস্ট, এটা নতুন গল্প হবে অবশ্যই, আপনাদেরকে বলি যাই করুন না কেন জীবনে অহংকার করবেন না। পয়সা যতই রোজগার হোক না কেন অহংকার করবেন না, কখনো করবেন না। বাবা মায়ের কাছে তো করবেনই না, কারণ হচ্ছে আপনার বাবা মাই আপনার অহংকার। কারণ আপনার জন্ম তাদের থ্রু দিয়েই, আপনার বন্ধু বান্ধবের জন্য আপনার নাম হাইলাইট হয়েছে, আপনি যতটুকু পড়াশোনা করেছেন আপনার মাস্টারমশাইয়ের জন্য, তাহলে অহংকার কার করা উচিত? তাদের করা উচিত, আপনাদের নয়। আপনারা ভুল করে অহংকার করেন। আমি সারা জেডএম ক্লাব মেম্বার, বিশ্বাস করুন আমি জেডএম ক্লাব মেম্বারে, আমিও জেডএম ক্লাব মেম্বার। আমি আমার ক্লাব মেম্বার বাড়াইনি, তার কিছু কারণ আছে, ঠিক আছে। আমি আমার টিমটা, আমার পরিবারকে বেশি দেখার চেষ্টা করি, ওই জন্য আমি খুব একটা নিজে এজেন্সিতে কিছু করি। আমি ডিএম ক্লাব মেম্বার ছিলাম, আমার ভালো লাগেনি বেশি এজেন্সি করতে। আমার বাচ্চাগুলোকে দেখতে আমার ভালো লাগে, কারণ এটা আমার নিজের ছেলে মনে হয় সব, প্রত্যেকটা। আপনাদেরকেও আমার নিজের ছেলে মনে হয়, আমি মনে করি। তো আপনাদেরকে একটা কথা বলি এই জায়গায় দাঁড়িয়ে, আমি এটাই ফিল করি যে যাই করুন না কেন আপনাদের একটা নির্দিষ্ট লক্ষ্য পথ হওয়া উচিত, একটা ক্লাব মেম্বারশিপ হওয়া উচিত। যারা এখনো ক্লাব মেম্বারশিপ এখনো পাননি, ইমিডিয়েটলি ওটা করে নেবেন, যে কোনো উপায় করে নেবেন। যাদের 4 বছর এজেন্সি হয়েছে তাদের ক্লাব মেম্বার হয়ে যাওয়া উচিত, ঠিক আছে। আপনারা সবই বোঝেন, যিনি করছেন না, एक गालिब ने आईना साफ करता रहा लेकिन धूल चेहरे पे थी, आईना साफ करता रहा। ये लाइन तो मने परे होबे। एक गालिब ने মানে একজন ভদ্রলোক আয়না খুব পরিষ্কার করছে, নিজের গালে দাগ আছে সেটাই সে জানে না। দেখেন, আরে ভাই নিজের গালটা পরিষ্কার কর, আয়না পরিষ্কার কর। তোর গালে যেটা আছে আয়না তো সেটাই দেখাবে না, তাই না? তো সেই জন্যই বলি আগে সবার আগে নিজের গালটা পরিষ্কার করার চেষ্টা করুন, নিজের মনটা পবিত্র করার চেষ্টা করুন, নিজের কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করুন। যদি নিজের কনসেপ্ট ক্লিয়ার না থাকে, নিজে যদি কনফিডেন্ট না হন, নিজে যদি জ্ঞান না থাকে, আপনি ওই ফুটানি দেখাবেন, আমি করে দেবো, দোষক করে দেবো, 400 বলেছি 500 বলেছি, আলটিমেট ঠেকা। এটাই লাস্ট পরিণতি হবে বন্ধু। অতএব ট্রাই টু গ্যাদার, যতটা সম্ভব নলেজ গ্যাদার করার চেষ্টা করুন, যতটা সম্ভব জ্ঞান নেওয়ার চেষ্টা করুন। আমি আগের মিটিংয়ে এটাও বলেছিলাম আপনাদেরকে যে যোগ্যতা অর্জন করুন। যোগ্যতা আসে জ্ঞান থেকে, আর ইমপ্লিমেন্টেশন থেকে, আর পড়াশোনা থেকে। এই 3টা জিনিসের প্রতি মিনিমাম পার ডে 20 মিনিট করে টাইম অবশ্যই দেবেন। পড়াশোনা করবেন, রোজ সকালে উঠে সূর্যকে জাগাবেন। এই কথাগুলো অনেক বার বলে গেছি আপনাদের, বলেছি তো? সব ভুলে জল খেয়ে গেছে বিজুসটা। কত কথা কি বলা যায় বন্ধু। আমার যদি কথা শুনতে হয় 8 দিন টাইম লাগবে, এই 2 ঘন্টায় হবে নি, 8 থেকে 10 দিন টাইম লাগবে। আমি যদি বলতে শুনি, অনেক হাজার লক্ষ শিকার আছে। কথাটা আমার বুঝতে পেরেছেন তো? সেগুলো আবার পরে কোনোদিন আপনাদেরকে শেখাবো। লাস্ট একটা গল্প বলে আজকের মতো ধন্যবাদ জানাবো। আপনাদেরকে অহংকার আপনারা করবেন না। হনুমানজির গল্প না বললে আমি ঠিক মনে শান্তি পাই না।
হনুমানজিকে পাঠানো হলো লঙ্কা। চলছে চলছে। তো লঙ্কা হনুমানজিকে পাঠানো হয়েছে, হনুমানজি লঙ্কা পৌঁছে গেছেন। লঙ্কা পৌঁছানোর পর অনেক কাহিনী, মিনিমাম 3 ঘন্টা লাগবে, এত সময় আমার কাছে নেই। একদম ফাইনাল লঙ্কা থেকে ফিরে চলে এসেছেন। আমি মাঝখানে গল্প আর বলছি না আপনাদেরকে, ঠিক আছে? যদি সময় পাই কোনোদিন বলে দেবো। অনেক বড় কাহিনী, দারুণ দারুণ শেখার জিনিস আছে, ফালতু জিনিস কিছু নেই। রামায়ণ মহাভারত থেকে কোটি কোটি জিনিস শেখার আছে আমাদের জীবনে। চলার পথে ভদ্রতা, নম্রতা, চলার পথে কি কি দরকার সবই ওখানে শেখানো আছে। আমরা মূর্খ বলে শিখিনি, যারা শিখেছে তারা সুখে শান্তিতে আছে, অন্তরে সুখ তাদের অনেক বেশি। আমাদের কোনো কিছুতে শান্তি নেই, 2 কোটি পেলেও নাই, 3 কোটি পেলেও নাই, আছে না। চলো, তো হনুমানজি ফিরে এসছে। जब जामन जी, हिंदी तो बोली और बेसी भालो लगবে, ठीक है? तो जामन जी पास बैठे हुए हैं, हनुमान जी लौट के आ गए, तो प्रभु राम भी बैठे हुए हैं। तो प्रभु राम जामन जी बोल रहे हैं, प्रभु राम जी को बोल रहे हैं, प्रभु हनुमान जी को हमने भेजा था लंका, हनुमान जी सब कुछ करके आ गए। सीता मैया को जो है अंगूठी देने वाला था, अंगूठी देके आए, उनका खोज लेके आए। लंका को जलाने का था, लंका को जला के आ गए। जो जो काम किया दिया गया था, टास्क सब कुछ करके हनुमान जी आ गए। तो प्रभु राम बोलते, तो हनुमान जी तुमको जो जो काम दिया गया तुम करके आ गए हो ना? हनुमान जी बोलते, मैंने तो कुछ किया नहीं प्रभु, मैंने क्या किया? तो हम प्रभु राम आभार जामन जी के बोलते, जामन जी तुम बोल रहे हो कि हनुमान जी सब कुछ करके आ गए। हनुमान जी बोल रहे मैंने कुछ नहीं किया। नहीं प्रभु, जामन जी बोलते नहीं प्रभु ऐसा नहीं है, आप हनुमान जी से पूछिए। हनुमान जी को लंका भेजा गया था, उसको आग लगाना था, अंगूठी देना था, जो जो था काम था सब कुछ हनुमान जी करके फिर आ गए। फिर प्रभु राम हनुमान जी से पूछ रहे हैं कि हनुमान आपने सब कुछ करके आ गए हैं, जो जो काम दिया गया था? हनुमान जी बोले मैंने कुछ नहीं किया प्रभु। तो हम फिर प्रभु राम आवार जामन जी की जिज्ञासा करते हैं जे जामन जी तुम बोल रहे हो हनुमान जी किए हैं, हनुमान जी बोल रहे हैं उसने कुछ किया ही नहीं है, तो मैंने किया है क्या? मैं लंका गया था, मैं करके आया क्या? मैं सीता मैया से मिलकर आया क्या? और हनुमान तुमको भेजा गया था, तुम सब कुछ करके आया या नहीं? तुम सब कुछ करके आए हो या नहीं? ठीक से बताओ। हनुमान जी बोला मैंने तो कुछ किया नहीं प्रभु। तो प्रभु राम गुस्सा हो गए थोड़ा और बोल रहे हैं कि तुमने नहीं किया तो क्या मैंने किया? और हनुमान जी बोलते हैं प्रभु वही तो हम बोल रहे हैं, जो किया आपने किया, मैंने कुछ नहीं। जो किया आपने किया प्रभु, मैंने कुछ नहीं किया। वही तो बोल रहे हैं तब से, मैंने तो कुछ नहीं किया। तो किसने किया? जो किया आपने किया, मैंने कुछ नहीं। তো এটাই বলার যে এত সব করে আসার পরও মনে এক ফোঁটা অহংকার যার নেই, সেই প্রভু হনুমানজি, তাকে শত কোটি প্রণাম। তার চরিত্র যিনি লিখেছেন তাকে অজস্র ধন্যবাদ এবং স্যালুট জানাই যে এত সুন্দর চরিত্র হনুমানজির লেখা যায় যে যেটা ভাবা যায় না। তার থেকেই শেখা যায় নিরহংকারী কাকে বলে এবং কিভাবে অহংকার এত শক্তিশালী হয়েও এক ফোঁটা মনে অহংকার নেই। আপনাদেরকেও বলি এই বন্ধু, প্রচুর টাকা রোজগার করুন, আমার আশীর্বাদ ভীষণভাবে আপনাদের সঙ্গে থাকলো। প্রচুর রোজগার করুন, প্রচুর বড় লোক হন, প্রচুর ভালো জায়গায় যান। আমি সবসময় আপনাদেরকে আশীর্বাদ করি এবং মনোজিৎ অলওয়েজ 100% টাইম আপনাকে ব্যাকআপ দেওয়ার জন্য, আমার স্বর্ণকমল আপনাদেরকে ব্যাকআপ দেওয়ার জন্য সবসময় রেডি আছে। আপনারা জীবনে অনেক বড় হন, গোল সেট করে সঠিক এবং সঠিক পথ, নির্দিষ্ট পথ নির্বিশেষে আপনারা সঠিক রাস্তায় চলে নিজেদের উন্নতি করুন। এই বলে আমি আমার বক্তব্য আজকের মতো শেষ করছি। ধন্যবাদ আপনাদের।